সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয় জুলাইয়ের 1 তারিখ। অহিংস এই আন্দোলনটি সহিংসতায় রূপ নেয়। এক দফা এক দাবিতে উত্তাল বাংলাদেশ, এরপর সরকার পতন। তারুণ্যের এই আন্দোলনে অভ্যুদয় হয় নতুন এক সময়ের। উৎকণ্ঠা কাটিয়ে কেমন হবে এই বাংলাদেশ, কেমন চাই আমরা আগামীর সময়ে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমরা আমাদের সাথে পেয়েছি ডক্টর আসফার হোসেন। তিনি সামার ডিস্টিংগুইশড প্রফেসর, ইংরাজি বিভাগ, ইউল্যাব। এছাড়া তিনি অধ্যাপনা করেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ইন্টারডিসিপ্লিনারি বিভাগে। এছাড়া আমাদের সাথে আরও রয়েছেন তাসলিমা আক্তার, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ও আলোকচিত্র শিল্পী। স্বাগত আজকের আলোচনায় দুজনকেই। ধন্যবাদ। দর্শক, নবীনের বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাবেন। আমরা আলোচনা শুরু করব। শুরুতেই স্যার, আপনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা থাকবে যে এই যে গণ অভ্যুত্থান দেখলাম এবং তারুণ্যের জয় জয়কার, সেই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি এটাকে গণ অভ্যুত্থানই বলেছিল এবং অন্যান্যরাও বলেছে এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। কোটা সংস্কার আন্দোলন শুরু ছিল এবং কোটা সংস্কার আন্দোলন রূপান্তরিত হয়েছে গণ অভ্যুত্থান। এমন এক গণ অভ্যুত্থান যাকে আমি অভূতপূর্ব বলবো, কারণ বাংলাদেশের ইতিহাসে ঠিক এই ধরনের গণ অভ্যুত্থান আমরা আর আগে দেখি নাই। বাইরের দিক থেকে এবং ভেতরের দুই দিক থেকে এর নতুনত্বও আছে। এবং গণ অভ্যুত্থানকে এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে সমান্তরালবিহীন। অভ্যুত্থানের কথা বা আন্দোলনের কথা বলি, তাতে নিহত হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। আর আন্দোলনের বৈশিষ্ট্য নিয়ে যদি বলি, অর্থাৎ গণ অভ্যুত্থানের এই বৈশিষ্ট্য, যেটার কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে এলো, এই গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্যটা একটা বিশেষ হচ্ছে যে একটা দ্য বার্থ অফ নিউ পলিটিক্যাল সাবজেক্টিভিটি, এভাবে হয়তো বলা যায় যে একটা নতুন রাজনৈতিক কর্তাসত্তার উদ্বোধন ঘটেছে। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে এখানে এমনভাবে গণশক্তি আমরা দৃশ্যমান দেখলাম যে গণশক্তি আসলে বিভিন্ন শ্রেণীর, আমরা জানি বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেছে, শিশু অংশগ্রহণ করেছে, কিশোর অংশগ্রহণ করেছে, আর তরুণদের তো আন্দোলন বটেই। শিশুদেরও অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং এই শিশু, 2 বছরের শিশু কাঁধে চড়ে, বাবার কাঁধে চড়ে এখানে উপস্থিত হয়েছে। 4 বছরের শিশু আমরা দেখেছি যে এই আন্দোলনে, যে 4 বছরের শিশুকে মেরে ফেলা হয়েছে এই আন্দোলনে যে হত্যাকাণ্ডের যে চরিত্র, সেই চরিত্রটাও ধরতে হবে। যে এখানে দেখা যাচ্ছে যে 4 বছরের শিশু মারা গেছে, 6 বছরের শিশু মারা গেছে, কিশোর মারা গেছে, তারপর মধ্যবয়স্ক মারা গেছে, তরুণরা তো মারা গেছে, ঘরের ভিতরে বাবা মায়ের কোল থেকেও মারা গেছে। এবং ঘরের ভেতরে মানে এমন একটা ব্যবস্থা ছিল যে মায়ের কোলকে নিরাপদ করে নাই, এমন একটা ব্যবস্থা ছিল, স্বৈরাচারী ব্যবস্থা যেটাকে বলতে হবে। আমি ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করি, ওই শব্দের ক্ষেত্রে পরে আমরা আসবো। ওই শব্দ বলতে আসলে ফ্যাসিস্ট বলতে কী বোঝায়, এই শব্দটা কোত্থেকে এলো ইত্যাদি, এটা নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ, সুতরাং নিরাপদ একটা মানে এইরকম একটা অবস্থা থেকে আন্দোলন এই ধরনের একটা অবস্থার ভেতর দিয়ে গেছে এবং গিয়ে এমন একটা জায়গায় গেছে যে জায়গা থেকে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভাষায় কথা বলছে, সেই ভাষার মধ্যে একটা নতুনত্ব আছে। ঠিক এই ভাষায় অন্য কোনো আন্দোলন কথা বলেছে কিনা এইভাবে, সেটা একটা খেয়াল করার দরকার। এবং সেই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তি থেকে আমি একটা উদ্ধৃতি দেবো ছোট, এবং সেটা নিয়ে একটু আলোচনা করব। নাহিদ ইসলামের কাছ থেকে কথাটা এসছে এবং সে কথাটা হচ্ছে এবং উদ্ধৃতি, আর আমি একটা উদ্ধৃতি দিচ্ছি। নাহিদ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, উদ্ধৃতির শুরু, ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে, যেখানে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। তাদের কথা লক্ষ্য করা দরকার যে এখানে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার কথা বলা হয়েছে। এই সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা আমাদের মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতি, এবং আওয়ামী লীগের নেতৃত্বে এই 3টি নীতির ঘোষণা দেওয়া হয়। এবং এই 3টি ঘোষিত নীতি, সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা, এর সঙ্গে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সহ আমাদের শাসক শ্রেণী গাদ্দারি করে এসছে বছরের পর বছর। কোথায় সাম্য,
কোথায় সাম্যের কথা বলতে গেলে এখানে আমাদেরকে অর্থনৈতিক সাম্যের কথা বলতে হবে, এখানে আমাদেরকে সামাজিক সাম্যের কথা বলতে হবে, এখানে আমাদেরকে রাজনৈতিক সাম্যের কথা বলতে হবে, এখানে লৈঙ্গিক সাম্যের কথা বলতে হবে, সংখ্যালঘুর কথা বলতে হবে। এবং সংখ্যালঘু জাতিসত্তা বলা হয়, আমরা 3টা মাইনরিটির কথা বলতে পারি: লিঙ্গুইস্টিক মাইনরিটি, এথনিক মাইনরিটি এবং রিলিজিয়াস মাইনরিটি। লিঙ্গুইস্টিক মাইনরিটির কথা বলতে হবে যারা ভাষা ব্যবহার করার কারণে মাইনরিটি, এবং তারপর এথনিক মাইনরিটি, যেটা আমরা জানি পাহাড়ি এলাকায় আদিবাসী এবং অন্যান্য, এবং রিলিজিয়াস মাইনরিটি অন্য ধর্মাবলম্বী যারা মুসলমান। আমরা এই জায়গাগুলো আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। আমি একটু না বললে হবে না। এই সাম্য আমাদের লক্ষ্য করা দরকার যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর নাম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী, মানে সাম্যের কথা বলা হচ্ছে। তো এটা একটা এইভাবে, এবং ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে। ফ্যাসিবাদ কথাটা কিন্তু গণ অভ্যুত্থানের ভেতর থেকেই এসছে, এই কথাটা আমার না, আমি কিন্তু গণ অভ্যুত্থানের ভেতর থেকে এটা একটা নতুন জিনিস। এইভাবে যদিও ফ্যাসিবাদের কথা আরও অন্যান্য লেখক এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাদের ভাষায় ব্যবহার করেছেন। আরেকটা খেয়াল করার দরকার, যেটা নির্দলীয় নেতৃত্বে যেটা এই নতুন জিনিসটা হচ্ছে যে নেতৃত্ব, এই নেতৃত্বটা সনাতন যে মডেল, সে নেতৃত্বের জায়গাটা আমরা একটু বিশ্লেষণ করে শুনতে চাই। তার আগে আমি তাসলিমা আক্তার, আমি জানবো যে এই যে তারা নতুন নতুন, আমরা দেখেছি স্লোগানের ক্ষেত্রেও তাদের একটা অভিনবত্ব ছিল, এই যে তারুণ্যের বিষয়গুলো, আমরা এই তারুণ্যের জয় দেখলাম অভ্যুত্থানের ভিতরে, স্যার যেটা বলছিলেন সেই জায়গাটা আপনারও কেমন মনে হচ্ছে যে তরুণদের? প্রথমে আমি নেক্সাস টিভির মধ্য দিয়ে বিশেষ করে যে বাংলাদেশের তরুণরা গত 15 বছর ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, যে তরুণরা আসলে বাংলাদেশে, আমরা একটা সংজ্ঞার মধ্যে ছিলাম যে আমরা যে গণতন্ত্র চর্চা করতে পারছি না, মত প্রকাশের স্বাধীনতা আমাদের নেই, এবং আমাদের তরুণরাদেরকে নিয়ে আমাদের আশা এবং হতাশা দুটোই কিন্তু একটা দোলাচলের মধ্যে ছিল। এবং এই তরুণরা যে আসলে সব বাধা ডিঙাতে পারে, আমাদের স্বপ্ন দেখাতে পারে, আমাদের সাহস হতে পারে, সেটা আবারও কিন্তু তারা প্রমাণ করেছে। এই 2024-এর যে অভ্যুত্থান, ছাত্ররাই সেটা সূত্রপাত ঘটিয়েছে এবং ছাত্র জনতাকে একত্রিত করেছে। ফলে এটা অবশ্যই আমি মনে করি যে আমাদের তরুণ যে নবীন যারা আছে তাদের সাধুবাদ পাওয়ার মতো একটা বিশেষ বিষয়। কিন্তু এই আন্দোলনে অনেকেই প্রাণ দিয়েছেন, শত শত শহীদ হয়েছেন, যার মধ্যে ছাত্র আছে, যার মধ্যে শিশু আছে এবং পোশাক শ্রমিকরাও আছে। আমাদের জানা মতে 6 জন পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। শুভশীল নামে সাভারে একজন শ্রমিক, তার পেটে যখন গুলি লাগে তখন সে তার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে যে আমি শ্রমিক বলার পর আমি মনে হয় আর বাঁচলাম না, এবং তার 2 দিন পরেই সে মারা যায়। ফলে পুরো আন্দোলনটাই কিন্তু একটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়। কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল যেই জায়গা থেকে, যে একটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আন্দোলন করছে কোটা নিয়ে, যে কোটার সুবিধা, মানে যে বৈষম্য আছে সেটা দূর করার জন্য। কিন্তু পরবর্তী সময় সেটা কিন্তু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমরা দেখেছি সেই সময় যে স্বৈর শাসক ক্ষমতায় ছিলেন তারা এই আন্দোলনকারীদেরকে একভাবে তারা বিদ্রূপ করেছিলেন, যে তাদেরকেও একভাবে রাজাকার হিসাবে চিহ্নিত করা। এবং আমরা দেখছি আমাদের দেশে প্রতিবাদ করলে বা যে কোনো ভিন্নমত আসলে তাকে আসলে নানাভাবে লেবেল করা, তাদেরকে ট্যাগ লাগানো, সেই জায়গাগুলো কিন্তু এই আন্দোলনের মধ্যে পুরো আন্দোলনকারী এবং দেশবাসীকে এক ধরনের দেশদ্রোহী হিসাবে বা এরা রাজাকার এইভাবে যখন চিহ্নিত করা হয়, তখন কিন্তু সারা দেশের মানুষের মধ্যে একটা এই দেশাত্মবোধই তাদেরকে আবারও একাত্ম করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং সেটার জবাব যে আমরা যে কথা বলতে পারছি না, আমাদের যে মত প্রকাশের স্বাধীনতাটা নেই, আজকে আপনার সামনে যেভাবে কথা বলছি, এই কথা হয়তো অন্য আরেকটা টকশোতে কিভাবে বলেছি আমরা জানি না, কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতাটা যে নাই, কেউ যে কথা বলতে পারছে না, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, বহু গ্রেফতার করা হয়েছে ছাত্রদের, বিরোধী যারা আছেন, যারা ভিন্ন মত পোষণ করছেন, সরকারের সমালোচনা করছেন, এই যে একটা গুমোট পরিস্থিতি 15 বছরে যখন ভয়াবহ রূপ নিল, গত জুলাই মাসে আরও ভয়াবহ আমার মনে হয় সেই জায়গাটায় তরুণদের ডাকে এই বাংলাদেশ আবার এক হয়েছে এবং বাংলাদেশে আবার নতুন করে স্বপ্ন দেখা সেই জায়গাটা তৈরি হয়েছে। যেই দিন 5 তারিখ, কথাটা না বললেই না, অনেকেই যখন সরকার পদত্যাগ করলেন এবং দেশ ছাড়লেন, একভাবে পালিয়ে যাওয়া আমরা বলছি, তখন কিন্তু আমরা যখন পথে হাঁটছিলাম, মিছিল করছিলাম, আমাদের প্রত্যেকের মনে প্রাণে একটা উচ্ছ্বাস, একটা মনে হয় আমরা আসলে কথা বলতে পারছি, মানে আমরা একটু মুক্তভাবে হাঁটতে পারছি এরকম মনে হচ্ছিল। এবং অনেকে বলছিল যে আবার স্বাধীন হয়েছি।
কিন্তু এই স্বাধীনতাটা বা আমরা যে অর্জনটুকু করেছি ছাত্রদের এই মানে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং শত শত শহীদের মধ্য দিয়ে, সেই অর্জনটা আসলে আমাদের ধরে রাখা খুবই জরুরি। কারণ আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন আমাদের বাংলাদেশের যে ধর্মীয় সম্প্রীতিটা আছে সেটাও রাজনৈতিকভাবে যারা ক্ষমতা থেকে বাইরে গেছেন তারাও নানাভাবে চেষ্টা করছে। এই জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকা দরকার। আমরা যেন সেই ফ্যাসিস্টদের মতো না হই, আমরা যেন কারো মানে সে আওয়ামী লীগই হোক, সে যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, তার উপর যেন কোনো আক্রমণ না হয়। বাংলাদেশে সবাই যাতে আমরা একটা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারি, সেই জন্য এই অর্জনটাকে ধরে রাখা খুব জরুরি। আমাদের খুব সতর্ক থাকা। ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো। আমি স্যারের কাছে আপনি যে নেতৃত্বের জায়গাটায় ছিলেন ওখান থেকে শুনবো। তার আগে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে এই যে 15 বছর তারা ক্ষমতায় থাকার পরেও এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পদত্যাগ করে চলে গেলেন তিনি, এই ইতিহাস তো নজিরবিহীন। সেক্ষেত্রে আমরা 1971 সালেও দেখেছি মুক্তিযুদ্ধের বিজয়ের পরে যে উল্লাস এবং এখনকার সেই ছাত্র জনতার যে উল্লাস, দুটার মধ্যে আসলে পার্থক্য কোথাও রয়েছে, সেই জায়গাটা একটু শুনুন। মিলও রয়েছে, পার্থক্য রয়েছে। তো সেই জায়গায় আপনি বলেছেন নিজেই যে আমাকে একটু নেতৃত্ব নিয়ে একটু কথা বলতে হবে। এটা একটা নির্দলীয় নেতৃত্ব এবং আমি যেটা মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্দলীয় এবং সনাতন নেতৃত্বের মডেল এরা ভেঙে দিয়েছে। এবং এর মধ্যে লিমা উল্লেখ করেছে যে রাজাকার এবং মুক্তিযোদ্ধার মধ্যে যে একটা বাইনারি তৈরি করার, একটা বৈপরীত্য তৈরি করার যে আওয়ামী বয়ান এতদিন ধরে, এটা একটা স্বৈরাচারী বয়ানও এতদিন ধরে ছিল, সেটাকেও কিন্তু ছাত্রছাত্রীরা ভেঙে দিয়েছে। এবং এটা একটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন। কারণ আমরা দেখেছি যে আমি নিজেও একাধিকবার আওয়ামী লীগের সমালোচনা করলেই বলা হয় যে রাজাকার, আওয়ামী লীগের সমালোচনা করলেই বলা হয় জামাতি। তো এই বাইনারিটাতে বছরের পর বছর থেকে এটাকে যে ভেঙে দিয়েছে, এটা তো অত্যন্ত এই আন্দোলনের উল্লেখযোগ্য অর্জন বলে আমি মনে করি। এর সঙ্গে এবার একটু যুক্ত করি যে মুক্তিযুদ্ধ ছিল আমাদের জনযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের সাথে অবশ্যই পার্থক্য তো রয়েছেই। মুক্তিযুদ্ধ আমাদের অত্যন্ত গৌরবোজ্জ্বল অর্জন। মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ একটা পৃথক রাষ্ট্রিক সত্তা হিসেবে মুক্তিযুদ্ধের অভ্যুদয় ঘটেছে, বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এবং আমরা সেই বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ আমরা পাই নাই। মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম শুধুমাত্র এক স্বৈরাচারী শাসক থেকে আর এক স্বৈরাচারী শাসকের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য না। এবং এইটা যে দীর্ঘ সময় ধরে হয় নাই, এখন তো সময় আরও আগে 72 থেকে এটা আমাদের যে স্বৈরাচারী অবস্থা, এটা 72 হয়ে যেতে হবে, শুধু 75-এর পর না, 72 থেকে এ পর্যন্ত। এটা যে হয় না, ছাত্রছাত্রীরা এটা ধরতে পেরেছে, ধরে এবং জনতা এবং তাদের এই ক্ষোভ, তাদের এই উল্লাস হয়েছে যে এই জায়গায় তারা আসতে পেরেছে। স্বৈরাচার তারা পতন চেয়েছে, একজন স্বৈরাচার চলে গেছে, পালিয়ে গেছে বলতে হবে, সে পদত্যাগ করে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছেও, এটিও একটু যুক্ত করতে হবে। কারণ সে তো থাকতে পারতো এই দেশে, তার তো শেখ হাসিনার বিচার তো এই দেশে হওয়া, এটা তো যৌক্তিক ব্যাপার, এই দেশেই হবে, কিন্তু সেই দেশে হচ্ছে এখন তো নাই, সে পালিয়ে গেছে। কিভাবে পালালো সেটা তো আর একটা ইতিহাস। তো সেই আর একটা কথা, আর একটা প্রসঙ্গ। কিন্তু উল্লাসের মধ্যে তো উল্লাস তো একই ধরনের থাকে, যে আপনি যখন স্বাধীনতা, আমি বলি, আমি যখন 5ই আগস্ট আমি রাস্তায় যখন নামলাম, আমার তখন মনে হলো যে বাসাটা আমার নিজের কাছে এক ধরনের জেল মনে হচ্ছিল, যে আমি কারা থেকে জনতার সঙ্গে মিশে গিয়ে যখন হাঁটা শুরু করলাম, তখন আমার স্বাধীনতার স্বাদ। এবং এই যে কথা বলছি সেটাই, এবং লিমা যথার্থই বলেছে যে আমরা এখন নতুন বাংলাদেশের যে কথাটা বলছি, যেখানে আমাদের ভোটাধিকার থাকবে। এই গত 15 বছরের একটার পর একটা অবৈধ নির্বাচনের ভেতরে তো মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল, বিক্ষোভ পুঞ্জীভূত হয়ে, সেই বিক্ষোভের প্রকাশও তো আমরা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে। কিন্তু উল্লাসের মধ্যে আমরা একটি ভিন্ন চিত্র দেখতে পেয়েছি, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিন্ন চিত্র বলতে আপনি কি? আমরা দেখেছি যে আগের যে সরকারের সেই স্থাপনা পুড়িয়ে দেওয়া বা গণভবনে ঢুকে এক ধরনের উশৃঙ্খলতা করা। আন্দোলনের উদ্দেশ্য তো স্থাপনা ভেঙে দেওয়া, ভাস্কর্য, যেগুলো অত্যন্ত অগ্রহণযোগ্য, এই কাজগুলো হয়েছে। এখানে যুক্ত করা দরকার, আমরা যদি বিশ্ব পরিসরে
এবং আমাদের দেশেরও এই উপমহাদেশেরও আন্দোলনের ইতিহাসের দিকে তাকাই, ধরেন কোনো প্রগতিশীল আন্দোলন বা কোনো ম্যাস মুভমেন্ট তার পরবর্তীতে তার কিছু অর্জন হলে তাকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করা, বিভিন্নভাবে কলঙ্কিত করা, তাকে বিভিন্নভাবে নস্যাৎ করা, তাকে বিভিন্নভাবে আত্মসাৎ করার চেষ্টা চলে। তো আন্দোলনকারীরা তো ওই উল্লাসটা এইভাবে করছে না। তবে এটা সত্য যে পুঞ্জীভূত যে ক্ষোভ, সে ক্ষোভের অনেক সময় আমরা দেখেছি ইতিহাসে তার ভায়োলেন্ট এক্সপ্রেশন হয়। এতদিন যারা মার খেতে 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 তখন হয় মব তৈরি হয় মাঝে মাঝে। এই মবের কাছে ঠিক ওই কনসিয়াস রিজন বা ওই র্যাশনালিটি আগের, সেটাও অনেক সময় এক্সপেক্ট করা যায় না। এর অর্থ আমি ব্যাখ্যা করছি, এর অর্থ কিন্তু এই না যে আমি এই ধ্বংসযজ্ঞকে জাস্টিফাই করছি, মোটেই এর খুবই অগ্রহণযোগ্য। কিন্তু এটা কেন হলো, এটা কেন হলো, এই কেন প্রশ্নটা আমরা করতে পারি যে কেন হলো এই সময় যে আন্দোলন একটা চলছে, আন্দোলন তো শেষ হয় নাই, মানে গণ অভ্যুত্থানের পরও এক ধরনের আন্দোলন চলতে থাকে, এখনও চলছে, এবং যেটা চলে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে, এখনো হয় নাই। শপথ নেবেন ডক্টর ইউনূস এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারপরে কাজ শুরু হবে। তো এটা তো এটা চলমান। এই সময় কেন এগুলো হচ্ছে, কেন করছে? এবং এখানে সেনাবাহিনী নিয়ে কেউ তো প্রশ্ন করা তো একটু জরুরি, এই অর্থে জরুরি যে সেনাবাহিনী এটা প্রোটেক্ট করতে পারতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তো জনগণের আস্থা একদম উঠে চলে গেছে। তারও কারণ আছে, এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক যে সংস্কৃতি গড়ে উঠেছে এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে বছরের পর বছর, তিলে তিলে করে গড়ে উঠেছে, সেই সংস্কৃতিতে আপনি এগুলো তো হবেই। আওয়ামী লীগের কাজ, আমি তো মনে করি, আমি একজনকে বলেছি যে এই যে নাশকতা দেখছি, এটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেন ঢুকে গেছে, কারণ আওয়ামী লীগের সংস্কৃতি যে তার থেকে এই নাশকতাকে বিচ্ছিন্ন করা যায় না, তাই না? এটা আমাদের মানসিকতারও একটা দৈন্যতা কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা গণভবনে দেখেছি, তারপরে বিভিন্ন জায়গায় দেখেছি ঘরবাড়ি লুটপাট করে। এবং একই সঙ্গে একটু যুক্ত করার দরকার যে আন্দোলনকারীদের পক্ষে বলবে, এই তরুণরা এটাকেও সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এটার জন্য তরুণরা শুরু থেকে তাসলিমা আক্তারের কাছ থেকে শুনবো। আমি তার আগে বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ সকলকে। আমরা নবীনের বাংলাদেশ এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডক্টর আসফার হোসেন এবং তাসলিমা আক্তার। আমরা যে প্রসঙ্গে ছিলাম, বলছিলাম যে আমাদের বিবেকের বা আমাদের মানসিকতার দৈন্যতা প্রকাশ দেখেছি কিনা যে এই যে উল্লাস করার মধ্যে দিয়ে, এই বিষয় প্রসঙ্গে বলবেন। ইতিমধ্যে আসফার ভাই বলেছেন, আমি ওনার সাথে এই কিছুটা যোগ করতে চাই। আসলে আমরা কখনোই, মানে আমরা যে একটা নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আশা করছি, সেই জায়গায় আমরা কখনোই কোনো সহিংসতা, কোনো লুটপাট, সেটা কোনো বিরোধী মতের বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের মুখে, কিন্তু তাদের বাড়ি লুটপাট হোক বা কোনো স্থাপনা ভাঙচুর হোক, সেগুলোর কোনো মতেই আমরা পক্ষে না। এবং আমরা কখনোই মনে করি না যে কোনো অন্যান্য ধর্মের যারা আছেন তাদের উপরে হামলা, এটা কখনোই আসলে আমাদের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্নের মধ্যে পড়ে না। কিন্তু যেই জিনিসটা আপনি যেটা বলছেন যে উল্লাসের মধ্যেও আমরা দেখছি আমাদের সেটাকে দৈন্যতা প্রকাশ পাচ্ছে কিনা, যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাকে দিতে পারি। যেমন আমার বাসার পাশেই মানে আওয়ামী লীগের একজন নেতার বাড়ি, এবং আমি দেখলাম যে মানে পতনের দিন থেকেই সেখানে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, এবং আমি নিজেও কিন্তু সেখানে বিরোধিতা করেছি আমাদের যারা এই কাজগুলো করছে। কেউ কেউ বলছেন যে ওনারা আসলে এতদিন লুটপাট করেছে, এটা ওনাদের প্রাপ্য, কিন্তু আমরা কিন্তু তখন এটাও বলেছি যে এই অর্জন কিন্তু বিফলে যাবে। আবার আমরা এও দেখেছি যে আমাদের কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে হামলা হচ্ছে এবং আমাদের সাংস্কৃতিক কর্মীদের বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হচ্ছে, বাড়িঘর করা হচ্ছে। এগুলো কিন্তু আমরা কোনোভাবেই মনে করি এগুলো গ্রহণযোগ্য না। এবং যখন এই যে বিক্ষুব্ধ জনগণ যারা 15 বছর ভোট দিতে পারেন নাই, তারা অনেক সময় ক্ষমতার এই দুঃশাসনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার প্রতীকের প্রতিও তাদের একটা ক্ষোভ দেখা গেছে। এগুলো ইতিহাসেও দেখা গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের নতুন কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পারি, যখন আমরা দেখি যে রাস্তার মধ্যে তরুণরা ট্রাফিক সিগন্যাল ঠিক করছে। আবার যেই বাসায় আমি দেখলাম গত 2 দিন ধরে হামলা হচ্ছে, আমি নিজে সেনাবাহিনীর হটলাইনে ফোন করলাম, এলাকাবাসীকে আমি নিজে অনুরোধ করলাম যে আমরা তার ভিন্ন মত হলেই তার খুব আক্রমণ করতে পারি না। যদি আমরা মনে করি এখানে অন্য সমস্যা আছে, আমরা
নতুন সরকারকে বলতে পারি বা এই উদ্যোগ নিতে পারি। এবং আমরা দেখলাম যে আজকে সেখানে তরুণ ছাত্ররা কিন্তু সেটা বন্ধ করেছে এবং সেই বাসার সামনে তালা দিয়ে সেখানে পোস্টার দিয়ে লিখে দিয়েছে যে ছাত্রদের দ্বারা সংরক্ষিত। এবং আমার কাছে খুব ভালো লাগলো যে মানে সেটা আওয়ামী লীগের নেতৃত্বের বাড়ি হলেও সেটা কিন্তু এই তরুণরাই শেষে গিয়ে তারা এটা করছে। ফলে আমাদের দুই রকম উল্লাস এবং উল্লাসের পাশাপাশি তরুণদের যে নতুন রকম কাজ, আপনি যেটা বলছিলেন যে তারা নতুন স্লোগান দিচ্ছে, নতুনভাবে প্রতিবাদ করছে। আমরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি দেখছি, দেয়ালে দেয়ালে স্লোগান দেখছি, তাদের প্রতিবাদের নতুন ভাষা দেখছি। এগুলো কিন্তু নতুনভাবে, তেমনি এখন নতুন বাংলাদেশে যেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, সরকার আজকে গঠন হবে, আমরা কোনো পুলিশকে দেখছি না, সেখানে তরুণরা যেভাবে বাংলাদেশের আমরা দেখছি সংসদ ভবন পরিষ্কার করছে, তারা বিভিন্ন শহীদ মিনার বিভিন্ন জায়গায় কিন্তু তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। সেগুলো আমাদের কাছে মনে হয় যে সেগুলো আমাদের দেখা উচিত এবং আমাদের অবশ্যই বাংলাদেশে এই সময়ে সুযোগ নিয়ে, আমরা অনেক সময় দেখি একটা সংকট থেকে যখন উত্তরণের একটা ক্রান্তিকাল বা একটা রূপান্তরের সময় অনেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং এই যে অর্জন, সেই অর্জনটাকে ছিনতাই করার চেষ্টা করে। তো সেটা যাতে কোনোভাবেই না হয়, সেটা যেমন আমরা তরুণদেরকেও মনে করি যে আপনাদের এই নেক্সাস টিভির মধ্য দিয়ে আমরা মনে করি তারাও আজকে যেভাবে আমি দেখলাম আমার পাড়ায়, তেমনি পুরো বাংলাদেশে আসলে পাড়ায়, মহল্লায়, গ্রামে আমরা আসলে একসাথে কাজ করে আমাদের স্থাপনা বলি, আমাদের জানমান বলি, আমাদের ধর্মীয় সম্প্রীতি বলি, এটাকে আমাদের রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। জি, ডক্টর আসফার হোসেন, আমরা যে বিষয়টি আমরা বলছি যে আমাদের আজকে রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতে যাচ্ছেন। 84 বছর আমরা তার জানি, কিন্তু তিনি একজন তরুণ আমি মনে করি, সেই নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রসঙ্গে আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে আপনার ভাবনা, এবং আমরা যাদের সম্ভাব্য লিস্ট পেয়েছি একটা, জি সেখান থেকে প্রথমে আমি বলি যে এখানে ছাত্রছাত্রী মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাষ্যটাকে এখানে একটু সামনে আনতে হবে। আমি মনে করি যে কিছু কিছু কথা বারবার বলা দরকার আছে। যদি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আকাঙ্ক্ষাকে, অর্থাৎ নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাকে যদি আমরা গুরুত্ব দিতে চাই বা সামনে আনতে চাই বা সেটা চরিতার্থ করতে চাই, তাহলে তাদের কথাটা, ছাত্ররা কি বলেছে সেই কথাটা বারবার কিন্তু সামনে আমরা মনে রাখাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক কাজ বলে আমি মনে করি, মনে রাখাটা, ভুলে না যাওয়া। তো তারা বলছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হবে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত সেই জাতীয় সরকার। আমি উদ্ধৃতি দিচ্ছি একেবারে তাদের বিজ্ঞপ্তি থেকে, যে এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার হবে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে। লক্ষ্য করেন, অভ্যুত্থানকারীর ছাত্র নাগরিকের অংশ থাকবে। নাগরিক সমাজসহ পেশাজীবী ও নানা ধরনের পক্ষের, বলা হচ্ছে নানা ধরনের পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং সেই সরকারে কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। তো সেই নামগুলো তো আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে যেটা তো ছাত্রছাত্রীদের অভিপ্রায় এসছে, ডক্টর ইউনূসও তাই এসছে। এখন ডক্টর ইউনূসের সঙ্গে অনেকের মতাদর্শের হয়তো মিল নাও থাকতে পারে, নাই, এটা হচ্ছে স্বাভাবিক। আপনি একজন লোককে সবাই পছন্দ করবে এটা তো নাও হতে পারে, কিন্তু এটা এসেছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, তেমন সেটাকে আমি সম্মান জানাই। এবং আমি মনে করি যে আমার যদি কথা বলা হয় যে অন্তর্বর্তীকালীন যে কোনো লিস্ট, কিন্তু যে কোনো লিস্ট আপনি বলেন, যে কোনো লিস্ট দেওয়া হয় সেটা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, তাই না? লিস্টের নিয়েও তো প্রশ্ন করার অধিকার আছে। যে লিস্ট আমরা পেয়েছি বা পাবো সেটাকে নিয়েও অন্য যে প্রশ্ন করবে তাকে থামিয়ে দেওয়া তো ঠিক হবে না, কিন্তু সকলের মনোপুত তো হবে না সকলের। কিন্তু আবার এটাও জানি যে সকলের মনোপুত হবে না, কিন্তু আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকার এটা গঠন করা দরকার। এই যে 3 দিন 4 দিনের মধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র রাষ্ট্রপতিকে রেখে এবং পুরাতন সংবিধানে হয়েছে, কিন্তু হাসিনার সংবিধানে কিন্তু এগুলো হয়েছে। সেই সময় 3 দিনের কি নাশকতা আমরা দেখেছি, যেটা আমরা চাই না। আর সুতরাং যেটা আমরা চাই না। এবং আমি ইউনূসের কথা বলেন, উনি আইন শৃঙ্খলা কথা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই জরুরি, ওই যে ইনি ওটার উপর জোর দিয়েছেন। তার সঙ্গে আমি ডক্টর ইউনূসকে আহ্বান করব বা সরকারকে আহ্বান করব, আমি একজন নাগরিক হিসেবে বলতেই পারি, নাগরিক হিসেবে বলছি দেশের, অনুরোধ করব যে সংবিধানের প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ পুরাতন সংবিধানকে ছুঁড়ে দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে, যে সংবিধান হবে জনগণের সংবিধান, যে সংবিধানের ভেতর যে জনগণের অভিপ্রায়
আমরা লক্ষ্য করব যে সংবিধানে ব্যক্ত হবে সেই নতুন সংবিধান ছাড়া আপনি পরবর্তী স্টেপ নিতে গেলেই সেটা হাসিনার সংবিধানের ধারাবাহিকতায় নেওয়া হবে, যেটা হবে অত্যন্ত বিপজ্জনক। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা গুরুত্বপূর্ণ কাজ, তার সঙ্গে আরেকটা কাজ যুক্ত হতে পারে নতুন সংবিধান প্রণয়ন করা, এবং সেটা করতে হবে আলোচনার জনগণের পরিবর্তন দরকার। সেটা তো আমি এখন দিক নির্দেশনা দেব না, এটা তো একটা বিশাল আরেকটা আলোচনা। আপনার মতামত কি হতে পারে বা ভাবনার জায়গা কি হতে পারে শুনবো। আমি তসলিমা আক্তারের কাছে একটু শুনবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই সমন্বয়কারীদের সঙ্গে নিয়ে থাকবে হয়তো বা তারা, কিন্তু পরবর্তীতে যদি এই সময়টা চলে যায় তখন সরকার গঠনের সময় তাদেরকে রাখা হবে কিনা বা এই প্রত্যাশা পূরণ হবে কিনা এই নতুন প্রজন্মকে নিয়ে, সেই জায়গাটাকে আপনার কি ভাবনা? আমরা আসলে যে স্বৈর শাসনের মধ্যে ছিলাম সেখানে কিন্তু বারবার আমরা বলেছি যে আমাদের ভোটাধিকার খর্বিত হয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার নাই, এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই সরকার আমরা মনে করেছি যে এখানে যে তরুণরা আমাদেরকে যে নতুন স্বপ্ন দেখিয়েছে তাদের ইচ্ছার প্রকাশ এবং তাদের ইচ্ছার প্রাধান্য যাতে থাকে। ছাত্র জনতা মিলে যদিও এই অভ্যুত্থান হয়েছে, ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তাদের ইচ্ছার প্রকাশেই আমরা আশা করি যে আজকে আমরা শুনতে পাচ্ছি নানাভাবে যে কারা কারা থাকবেন, সেসব কিছু নামও আমরা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছি। তো আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে, এবং এখানে যে সকল ভোটের ক্ষেত্রেও আমরা যেই সংকটগুলো দেখেছিলাম সেগুলোকে উত্তরণ করে নতুন একটা বাংলাদেশের সংবিধান, আসফার ভাই বলেছেন এখানে আরও অনেকগুলো বিষয়ে কাজ করার আছে, সেই জায়গাগুলো যাবে। আমরা ইতিমধ্যে বেশ কিছু নাম দেখেছি, আপনি নিজেও বলছিলেন যে ডক্টর ইউনূস উনি 84 বছর বয়সের, আবার এখানে যারা সমন্বয়ক আছে নাহিদ এবং আরও একজনের নাম আমরা দেখলাম। তো যদি তারাও থেকে থাকেন তাহলে আমরা দেখতে পাবো যে এই সরকারের মধ্যে যেমন প্রবীণ আছেন তেমন নবীন আছেন, নারী আছে, আদিবাসী প্রতিনিধিত্ব আছে। যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি রূপরেখা, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কারা কারা থাকছেন, আমরা তার একটি রূপরেখা দেখতে পাচ্ছি। তাসনিমা আক্তার বলুন। এখানে নারী, আদিবাসী, মানবাধিকার কর্মী, পরিবেশবিদ, শিক্ষক এবং নানা নারী আন্দোলনের কর্মী আছে। ফলে আমার কাছে মনে হয় এটা একটা অবশ্যই আমরা অভিনন্দন জানাই এবং আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটা নির্বাচন এবং এখানে কিছু সংস্কারের কাজ এবং সংবিধানের কিছু কাজে তারা হাত দেবেন, এবং সেই কাজগুলোর মধ্য দিয়ে আমরা একটা প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের যে নির্বাচন প্রক্রিয়া সেটার মধ্যে যেতে পারবো। আমরা আশা রাখি তরুণদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে, সেই বহিঃপ্রকাশের যে সরকার, সেই সরকারকে আশা করি আমরা যে তারা নতুনভাবে আমাদেরকে আমাদের কাজের জায়গাগুলো তৈরি করবে। জি, আসফার হোসেন, আমরা যে সংবিধানের বলছিলাম যে আপনার কি মত যে সংবিধানের আসলে কোথায় কোথায় পরিবর্তন হলে আমরা একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ পাবো? আমি বলি সেটা হচ্ছে যে সংবিধানে কোথায় কোন পরিবর্তন হবে এটা আলোচনার কথা বলেছিলাম। আমি লিমার সঙ্গে একমত যে এটা আলোচনার জনগণের সঙ্গে আলোচনা করে, এবং আমাদের শিক্ষার্থীরা আছেন, তারপর এর জন্য একটা আলোচনা, একটা গণপরিষদ বোধহয় গঠন করা যেতে পারে বলে মনে হয়। তো তার ভেতর দিয়ে এই নতুন সংবিধানটা তৈরি হবে, এবং আমি মনে করি যে আমাদের সেই সংবিধান দরকার যে সংবিধান বাংলাদেশে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে। সেই সংবিধান যে সংবিধান ন্যূনতম গণতন্ত্রের যে ন্যূনতম অধিকার, ভোটাধিকার, এগুলো তো আছেই, কিন্তু তার চেয়েও আমার প্রত্যাশা বেশি। এবং এই প্রত্যাশাটা আমার শুধু না, এই প্রত্যাশা আমি আমার এই যে ছাত্রছাত্রীরা যেটা প্রত্যাশাটাকে সামনে এনেছে সেটাকেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু ওখানে কোন জায়গায় কি পরিবর্তন হবে সেটা তো আলোচনা সাপেক্ষ। জি জি জি, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে নারীর সংখ্যা কম, এবং আমি যদি একটুখানি তাসলিমা আক্তার কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের কোটা সংস্কারের কিন্তু নারী কোটা একদমই উঠিয়ে দেওয়া আছে, এতে করে বৈষম্য পরবর্তীতে বাড়বে কি না? তাসলিমা আক্তার, আপনার কি মনে হয়? ছাত্ররা যেটা মানে আসলে ছাত্রদের মধ্য থেকে যেখানে দাবি উঠেছিল সেখানে আসলে মেধাকেই তারা বেশি গুরুত্ব দিয়েছে, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু এটা তো ঠিকই যে বাংলাদেশে মতো রাষ্ট্রে এখনও জাতি, বর্ণ, লিঙ্গ এই ক্ষেত্রগুলোতে আসলে বৈষম্য আছে। নারীরা নিপীড়নের শিকার হচ্ছেন, শ্রমিকরা নিপীড়নের শিকার হচ্ছেন বা বৈষম্যের শিকার হচ্ছেন। এখানে যারা বিভিন্ন জাতিসত্তা আছেন, চাকমা, মারমা, গারো, তারা বৈষম্যের শিকার হচ্ছেন। একই
ভূখণ্ডে বসবাস করেও কিন্তু আমরা সমান নাগরিকের সুযোগটা পাচ্ছি না। তো আমরা আশা করি যে এখানে আমরা 4 জন নারী 17 জনের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই আমাদের জন্য একটা আশার দিক। আমরা আশা করি যে বাংলাদেশে নারী পুরুষের যে যৌথ সমাজ, আমাদের সেই সমাজ আমরা গড়ার ক্ষেত্রে ওনারা একটা পদক্ষেপ নিশ্চয়ই এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভূমিকা রাখবেন। জি, আমরা এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ আজকে 7 দিনের আলোচনা। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি ডক্টর আসফার হোসেন। আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি যে আমাদের এই তরুণ প্রজন্ম তারা যে পরিবার প্রথার যে বিষয়টা রয়েছে, তারা এই বিষয়টিও চাচ্ছে না যে এখন আবার নতুন করে আরেক পরিবার প্রথা আসবে। এই বিষয়টি কিভাবে, জি জি এই বিষয়টি নিয়ে পরিবার কেন্দ্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন, এটা তো কোনো প্রশ্নই আসে না। কারণ ওই যে তারা বলছিল যে ফ্যাসিবাদের প্রসঙ্গ এখানে আবারও আসবে, স্বৈরতন্ত্রের প্রশ্ন। পরিবারতন্ত্রের ভিতরেও কিন্তু ফ্যাসিস্ট উপাদান থাকে, এরা তো নীতিগতভাবে ফ্যাসিবাদ বিরোধী। তা পরিবারতন্ত্র তো ফিরে আসবে না, এটা তো বটেই, এটাকে উচ্ছেদ করা। এবং সেই কারণেও তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাও তো দেখবে। ওই জন্য সংবিধানের নতুন, জনগণের নতুন সংবিধান, সেই সংবিধানও সেটা নিশ্চিত করবে যে কারো হাতে ক্ষমতা কুক্ষিগত হবে না একজনের। আমরা আগে দেখেছি যে একজনের হাতেই সমস্ত ক্ষমতাগুলো চলে যাচ্ছে, তো এইরকম সেটা হবে না। সুতরাং পরিবারতন্ত্রই বলেন, পরিবারতন্ত্রের সাথে কিন্তু যে ফ্যাসিবাদ, এটার যোগাযোগ তো আছে, এক জিনিস না হলেও। তো ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলন, সেটা তো পরিবারতন্ত্রকে চাইবে না। আমরা আরেকটা বিষয় দেখি, জনগণের সরকার, জনগণের সরকার এরকম বলা হয়। আসলে আমরা জনগণটা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে শেখ হাসিনা জনগণের নামে কথা বলেছে, খালেদা জিয়া জনগণের নামে কথা বলেছে, রাজনৈতিক নেতারা জনগণের নামে কথা বলে, কর্পোরেশনও পর্যন্ত জনগণের নামে কথা বলে, যে জনগণের নামে দি পিপল ওয়ান্ট ইট। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, জনগণ কারা? জনগণ কি কেবল মধ্যবিত্ত? জনগণ কি কেবলমাত্র উচ্চবিত্ত? নাকি জনগণ হচ্ছে এদেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক এবং এদেশের যারা আছেন, মানে আমাদের আদিবাসী থেকে আরম্ভ করে নারী, সমস্ত মিলিয়ে তো জনগণ। জনগণ তো কেবলমাত্র মধ্যবিত্ত না। কিন্তু এটা খেয়াল করার দরকার যে মধ্যবিত্তের বয়ান এখনও জারি থাকে, যে মধ্যবিত্ত মানে যে আমি জনগণ, মানে এটা বলে না যে আই অ্যাম দি স্টেট বলে একটা কথা আছে। মিডল ক্লাসের একটা দল এটা এমনভাবে তাদের বয়ান উপস্থিত করে যে উই আর দি পিপল, কিন্তু আসলে জনগণ আরও বড়। সুতরাং জনগণ এটা একটা এমন একটা ধারণা, এই জনগণ, সেই জনগণ হচ্ছে সমাজের অধিকাংশ মানুষ, এবং এখানে মেজরিটেরিয়ান অর্থে অধিকাংশ না, সমাজের অধিকাংশ মানুষ, খেটে খাওয়া মানুষ। যেমন মুক্তিযুদ্ধ যারা করেছিল 1971 সালে, এটাকে আমরা জনযুদ্ধ বলছি। জনযুদ্ধ অধিকাংশ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং খেটে খাওয়া মানুষ, সমস্ত তারা জনগণ। সুতরাং এখানে শুধুমাত্র শ্রেণীর আধিপত্য যদি থাকে, সেটাকে কিন্তু আমাদের প্রশ্ন করার দরকার। তাহলে তো আধিপত্যবাদী একটা ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হব যদি শ্রেণীকেও গুরুত্ব দেওয়া হয়। যেমন শুধু ঢাকাকেই যদি আমরা গুরুত্ব দিই, সব কিছু ঢাকা কেন্দ্রিক করি, সেটাও আধিপত্যবাদী। তো এই বিষয়গুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি মনে করি যে সমাজের সর্বস্তরে তাবৎ অসম ক্ষমতা সম্পর্ককে উৎখাত করতে হবে। উৎখাত করে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে আবারও বলবো, পুরাতন কথা ফিরে আসে বারবার। কারণ পুরাতন কথা কেন বারবার ফিরে, জোর করে নতুন হওয়ার দরকার নেই, কিন্তু পুরাতন কথা বারবার ফিরে আসে কারণ ওই কথাগুলো, ওই প্রশ্নগুলো অমীমাংসিত থাকে বলেই ফিরে আসে ইতিহাসের ময়দানে। তো সুতরাং সাম্য কথাটা তখন সাম্যর অর্থ হবে, এবং ইতিহাসকে বাদ দিয়ে চলতে পারে না কোনো কিছু। জি, তাসলিমা আক্তার, আমরা যে বলছিলাম, স্যারের সাথেও কথা বলছিলাম যে পরিবার প্রথা, কিন্তু আমরা ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো দেখে ফেলেছি, আমরা শোডাউন দেখে ফেলেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? বিষয় আসলে মানে আমরা নিশ্চয়ই চাবো যে আমাদের তরুণ প্রজন্ম, আমার সন্তান বা আপনার সন্তান বা আমাদের সমাজে যে সন্তানরা আসলে আমাদের বৃহত্তর পরিবারে, তারা রাজনীতির প্রতি আগ্রহী হোক। আমরা কিন্তু দেখেছি যারা ক্ষমতায় ছিলেন, তাদের সন্তানরা যারা রাজনীতিতে এসেছে, তারা সেই ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আমরা চাই যে আমাদের যে বৃহত্তর পরিবার, সমাজের যে শিশু কিশোর, তারা রাজনীতিতে আসুক, কিন্তু কখনোই সেটাকে পরিবারের পরিচয়ে, সেই ক্ষমতার ব্যবহার করা, সেই পরিবারের পরিচয়কে ব্যবহার করে আমার বাবা বা আমার মা বা আমার স্বামী বা আমার স্ত্রী, এই পরিচয়গুলোকে বহন করে যাতে কেউ কোনো রকম সুবিধা নিতে না পারে, রাজনীতিকে ব্যবহার করতে না পারে, সেটা অবশ্যই আমার মনে হয় সেই বিষয়ে আমাদের নজর রাখা দরকার। কিন্তু আমরা এটাও চাই যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের পরিবারের সবাই আসলে রাজনীতির বিষয়ে আগ্রহী হোক।
কিন্তু আমার প্রশ্ন বারবার একটাই থাকছে যে এটা আসলে কতটা পূরণ হবে। স্যারের কাছ থেকে আবারও শুনবো যে এই যে আমরা বারবার বলছি যে তরুণ প্রজন্ম আসবে, কিন্তু আমাদের যে এই যে আমাদের স্বাধীনতার 53 বছরে আমরা যে প্রথাটা দেখে আসছি, রক্তের বদলে রক্ত, তরুণ প্রজন্ম নিশ্চয়ই চাইবে না, কিন্তু আসলে কতটা পূরণ হবে এটাই আমার আসলে প্রশ্ন। কিন্তু তার আগে আমরা আবারও একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডক্টর আসফার হোসেন, আপনার কাছ থেকে আমার যে প্রশ্নটা ছিল যে আমরা তো তরুণদেরকে নিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা দেখতে পেলাম, কিন্তু আমরা আসলে তাদের উপরে, তাদের একদমই নবীন, তারা কতটা আস্থা রাখা যায় এবং আসলে তাদের আমাদের এই বিষয়টা কতটা আমরা প্রস্তুত এই বিষয়ে নিয়ে। আমি একটু ডক্টর ইউনূসকে একটু ধন্যবাদ জানাবো যে তিনি শুরুতেই বলেছেন যে ছাত্ররা যেভাবে পথ দেখাবে, সেইভাবে নাকি উনি চলবেন। এটা তো খুবই আশার কথা, এটা যদি তিনি বলেন, এবং আমি তো অবশ্যই আস্থা রাখি, কারণ এই ছাত্রছাত্রীরা আমাদের পথ প্রদর্শক হয়েছে। এই ছাত্রছাত্রীরা আমাদেরকে দৃষ্টান্তমূলক হয়ে রয়েছে। যে কাজ রাজনৈতিক দল এত বছরে পারে নাই, আমাদের রাজনৈতিক দলগুলোকে শাসক শ্রেণী আসলে ব্যাকরাফট, সেই রাজনৈতিক দল এত বছর পারেনি, সেটা ছাত্রছাত্রীরা করিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সুতরাং তারা পথ প্রদর্শক। ছাত্রছাত্রী তো আমার শিক্ষকও। আমরা তো মনে করি যে শুধুমাত্র শিক্ষক সেই শিক্ষা দেয় ছাত্রছাত্রীকে। একজন শিক্ষক হিসেবে আমি বলি, আমি নিজেও ছাত্র, আমার শিক্ষকরা, আমার ছাত্রছাত্রীরাও আমাকে শেখায়। তো তারা আমাকে শেখাচ্ছে। আস্থা তো অবশ্যই আছে, অনেক আস্থা আছে, এবং তারা থাকবে বলেই এখনও আমার আশা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছ হবে। তাদেরকেও জবাবদিহি করতে হবে, কারণ তারা যাতে একটা মডেল হয় আমাদের জন্য, সেটা আমরা চাইতো যে অন্তর্বর্তীকালীন সরকার যেই থাকুক না কেন। এখন লিস্টের মধ্যে কে আছে না আছে তা নিয়ে তর্ক বিতর্ক আমি জানি, এটা হবে, এবং সোশ্যাল মিডিয়াতে একটা বোধহয় ঝড় তৈরি করবে, এটা আমি আগেও বলেছি। কারণ মানুষ তার আকাঙ্ক্ষার লোককে দেখতে চায় ওই লিস্টে। এক একজনের এক এক আকাঙ্ক্ষা, এক একজনের এক একটা লিস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে। সেই লিস্টের মধ্যে দেখা গেল যে আনু মোহাম্মদ নাই, তখন বলবে যে আরে আনু মোহাম্মদ কেন নাই, তো আমার এত ভালো লোক, নিঃসন্দেহে। আবার কেউ বলবে যে সলিমুল্লাহ খান নাই কেন, আরে ভালো লোক নুরুল কবির নাই কেন, এই ধরনের কথাবার্তা তো উঠবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু লিস্ট যেটাই থাকুক না কেন, ছাত্রছাত্রীরা আছে বলে, তাদের প্রতি আমার আস্থা আছে বলে আমি মনে করি তাদের চাপে, তাদের উপদেশে এটা চলবে, এবং এরা আমাদের কাছে, মানে জনগণের কাছে কিন্তু জবাবদিহিতা এবং তার স্বচ্ছতা থাকতে হবে। আমরা শুধু যে কেবলমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কথা শুনবো তা না, আমাদেরও কথা শুনতে হবে, জনতার কথা শুনতে হবে, এবং সেই জনতার প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা নিজেই। কারণ গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জনতা, এখন জনগণকে বললেন, জনগণের প্রতিনিধিত্ব করেছে এই ছাত্রছাত্রীরাই। তাই আমি বলবো, আমি ছাত্রছাত্রীদের প্রতি অনেক আস্থা, এবং একই সঙ্গে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাই, গ্রহণ করি, এবং আমি অপেক্ষায় আছি দেখার। জি, তাসলিমা আক্তার, আপনিও বলবেন যে এই নবীন প্রবীণের মিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আমরা দেখতে পেলাম, সেই প্রসঙ্গে আমরা আসলে ইতিমধ্যেই দেখেছি যে ছাত্ররা, বিশেষ করে তরুণ ছাত্ররা যে সাহস দেখিয়েছে, যে ভয়কে জয় করেছে তারা, সেটা আসলে একটা দুর্দান্ত বিষয়, এবং তারা যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছে গত 1-1.5 মাস ধরে। বিশেষ করে আন্দোলনটা যদিও অনেকদিন ধরে চলছে, কিন্তু এই শেষ সময়ে এসে তারা যে পরিপক্কতার পরিচয় দিয়েছে, যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেটা আমি মনে করি অত্যন্ত আমরা ভরসা রাখতে চাই। আমরা মনে করি যে তারা একটা আশার সঞ্চার করবে, এবং আসফার ভাই যেটা বলেছেন তার সাথে আমি পুরোপুরি একমত, যে আসলে অনেকেই হয়তো এই নতুন সরকার নিয়ে নানান প্রশ্ন তুলতে পারে। সবার আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব না, কিন্তু বর্তমান সময়ে আমাদের দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যেখানে আমরা দেখছি যে তরুণ, প্রবীণ এবং নারী, আদিবাসী, আইনজীবী, মানবাধিকার কর্মী, নানান দিকের মানুষরা এখানে আছেন, এবং আমরা আশা করি যে আমাদের সবচেয়ে বড় যে আঘাতটা ছিল, যে আমাদের গণতন্ত্রের উপর আঘাত, আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জবাবদিহিতার মধ্যে থাকে, আমরা আশা করি যে তারা আমাদের একটা নতুন পথে আগানোর ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখবেন। জি,
একইভাবে আমরা একটু জানতে চাইবো যে এই যে আমাদের এই ছেলে মেয়েরা যে সুন্দর করে রাত জেগে পাহারা দিচ্ছে, ট্রাফিক করছে, সব কিছু মিলিয়ে তাদের উপর যে সকলের আস্থা তৈরি হয়েছে, আপনিও বললেন নিজেও যে তাদের উপরে খুবই আস্থার জায়গাটা তৈরি হয়েছে, আমরা সামগ্রিকভাবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, তারা যেটা বলেছেন তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য তারা নিজেরাই কাজ করে যাবেন। তাদের আকাঙ্ক্ষাও আমার আকাঙ্ক্ষা। তাদের যে আকাঙ্ক্ষা যে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তাদের কথা, এটা তাদের ভাষা। তাদের সেই জন্য তারা কাজ করে যাবেন, হ্যাঁ, আপোষহীনভাবে। এটাই এবং আমি তাদেরকে এইভাবেও বলবো যে আমি তাদের সেটাই চাই, এবং তাদের এই বিষয়ে তাদেরকে আমরা সাধুবাদও জানাবো যে এই কাজটা অব্যাহত থাকবে। তারা নিজেরাই বলেছেন যে এটা হচ্ছে হাসিনার পতন হচ্ছে আন্দোলনের প্রথম ধাপ, এবং তারপর পরের কাজ আছে। এটা শিক্ষার্থীরাই আমাদের জানিয়েছেন। সুতরাং শিক্ষার্থীরা এই কাজটা অব্যাহত রাখবেন এটাই, এবং আমাদেরকে একটা নতুন বাংলাদেশ গড়ার পথে নিয়ে যাবেন। এবং আবারও যদি এরকম কোনো অবস্থা দেখে তারা আবারও প্রতিবাদ করবে, এবং যখন এই অবস্থা অবশ্যই প্রতিবাদ করবে। এই জন্য আমি মনে করি যে আন্দোলন যেমন অন্তর্বর্তীকালীন সরকারের রাজপথেও এক ধরনের আন্দোলন অব্যাহত রাখা দরকার। এখানে আরেকটু যুক্ত করার দরকার, আমি এটা বলতে চেয়েছিলাম আগেই, বলতে পারিনি। সেটা হচ্ছে যে আমাদের এই যে তিলে তিলে করে যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এর বিপরীতে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে হবে। রাজনীতির প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে সংস্কৃতির প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মাথার ভিতরেও কিন্তু ফ্যাসিস্ট ধ্যান ধারণা আছে, মানসিকতায় ফ্যাসিস্ট ধ্যান ধারণা আছে, মূল্যবোধের পরিবর্তনের ব্যাপার আছে। সুতরাং আমাদের একটা সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন এটাও অব্যাহত থাকবে বলে আমি আশা করি। আরেকটু যদি বিশ্লেষণ করে শুনতে চাই যে কোথায় কোথায় আসলে কতটুকু গুরুত্ব দিলে আমরা আরো বেশি করে, এগুলো তো পরের সরকার করবে, এটা তো অনেক ধরনের কাজ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের আমলাতন্ত্রকে ঢেলে সাজাতে হবে, আমাদের পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের মিলিটারি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলা দরকার যে সমস্ত কিছু ঔপনিবেশিক ব্যবস্থা, আমলাতন্ত্র ঔপনিবেশিক, মিলিটারি ঔপনিবেশিক, এবং ঔপনিবেশিকতা যতদিন থাকবে ততদিন তো কিন্তু স্বাধীন বাংলাদেশ আপনি পাবেন না। ঔপনিবেশিকতার প্রশ্নে আমাদের বিদেশের সাথে আমাদের কী সম্পর্ক হবে এগুলো দেখতে হবে, ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবে সেটা দেখতে হবে। কারণ আমরা দেখেছি যে বিত্তশালীদের অনেক ধরনের পাঁয়তারা থাকে, ব্যবসায়ী তো অবশ্যই ব্যবসা করতে হবে এদেশে, অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এবং অর্থনীতির কথা যখন এখানে এলোই, আমরা বিভিন্ন ধরনের লবি দেখি, এবং তার সাথেও বিদেশের যোগ আছে, যেখানে চায়নার লবি আছে, এখানে রাশিয়ার লবি আছে, এখানে ইন্ডিয়ার লবি আছে। এগুলো অ্যাড্রেস করতে হবে, অনেক কাজ, সেই কাজগুলো তো আছে। কিন্তু আমি এখন এই মুহূর্তে যেটা মনে করি যে সংস্কৃতির বিষয়টাও ধরে রাখতে হবে, যে আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে। এই জন্য আমার অত্যন্ত প্রিয় তাত্ত্বিক এবং অ্যাক্টিভিস্ট বিপ্লবী আন্তোনিও গ্রামশি বলেছিলেন, যিনি ফ্যাসিবাদের সময় লিখছিলেন, কাজ করছিলেন, কথা বলছিলেন, তত্ত্ব দিচ্ছিলেন। তিনি বলেছিলেন যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথম সবসময় যে আমরা কি করে একটা ফ্যাসিবাদ বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে পারি। আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের কথা দেখেছি, এটা একটা স্বৈরাচারী ফ্যাসিস্টের দোসরেরা। তো তার বিপরীতে তো সংস্কৃতি গড়ে তোলার তো একটা ব্যাপার আছে, কারণ আপনার মন পরিবর্তন না হলে আপনি শুধু নীতিমালা দিয়ে বেশি দূর অগ্রসর হতে পারবেন। আমাদের সময় খুবই কম। আমি তাসলিমা আক্তার আপনার কাছ থেকে শেষ কথা শুনতে চাই, এবং সামগ্রিকভাবে একটা আমি আসলে বলতে চাই যে বিশেষভাবে তরুণ এবং বাংলাদেশের জনতা, সকল দল মত নির্বিশেষে সকলে যেন আমরা এই নতুন অবস্থায়, নতুন অর্জনের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, সেই সময় যেন আমরা আমাদের মানে সহিংসতা, প্রতিহিংসা বা ক্ষোভ এই জিনিসগুলো না ছড়িয়ে আমরা ভালোবাসা ছড়াই, এবং আমরা যাতে একটা জবাবদিহিতার মধ্যে রাখতে পারি। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে এটা হচ্ছে, এবং আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারও যেন জবাবদিহিতার মধ্যে থাকে, এবং আমরা যাতে ক্রোধ না ছড়িয়ে ভালোবাসা এবং জবাবদিহিতাকে আমরা আমাদের পুঁজি হিসাবে কাজে লাগাতে পারি। আর আপনি যে প্রশ্নগুলো, যেখানে আসফার ভাই যে জিনিসগুলো বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের সংবিধানের সংস্কার দরকার আছে। এখানে আমাদের বিচার ব্যবস্থা, আমরা দেখেছি এখানে বিচার ব্যবস্থা পর্যন্ত কিভাবে দলীয় হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দলীয় হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়েছে, পাড়া মহল্লা থেকে স্কুল কলেজ পর্যন্ত। যেইখানে স্কুল কলেজের শিক্ষকরা আমাদেরকে, তরুণদেরকে প্রশ্ন করতে শেখাবে,
দুনিয়াতে তারা যাতে নতুন নেতৃত্ব হয় সেটার জন্য তাদেরকে সাহস দেবে। সেখানে আমরা দেখেছি পুরো প্রক্রিয়াটার মধ্যে কিভাবে আসলে দলীয়করণ হয়েছে, সেই জায়গাগুলো আমাদের প্রশ্ন। আমাদের ব্যাংকের যে অবস্থা, ঋণ খেলাপিদের প্রশ্ন, অর্থ লোপাট হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, সেগুলো কিভাবে আসলে রোধ করা হবে সেই প্রশ্নটা আনতে হবে। এবং একই সাথে আমি মনে করি যে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ আছে, শ্রমিক আছে, পোশাক শ্রমিক, জাহাজ ভাঙা শ্রমিক, ভাসমান শ্রমিক, প্রত্যেকটা শ্রমিকের যে জীবনমান, আমরা দেখছি মালিকদের জীবন বদলাচ্ছে কিন্তু শ্রমিকদের জীবন বদলাচ্ছে না। ফলে আমরা শ্রমিক, ছাত্র, জনতা, শিল্পী সবার মত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা চাই যে শ্রমিকরা কথা বলবে, সকলকে আমরা চাই শিল্পীরা কথা বলবে, কারো কথা বলার অধিকার যেন আর ক্ষুণ্ণ না হয়, সেই পথে যেন আমরা হাঁটতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে নবীনদেরকে সাথে নিয়ে একটি সুষ্ঠু বাংলাদেশ তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকুন সকলে, সুস্থ নিরাপদ থাকুন, শুভরাত্রি।